তো চলো, তো তোমরা সবাই দেখলে যে এবছর প্রচুর ভালো রেজাল্ট কিন্তু আমরা পেয়েছি। যারা অনলাইন ক্লাস করছিল তাদের থেকে অহরহ নাম্বার 90 আউট অফ 90 ম্যাথামেটিক্সে এবং ফিজিক্যাল সায়েন্সে মুড়ি মুড়কির মতো ছেলেমেয়েরা পেয়েছে। ছেলেমেয়েরা রেজাল্ট পাঠাচ্ছে, তারা খুবই আনন্দিত। ছোট একটা কথা বলি এই প্রসঙ্গে, অনেকেই বলছে স্যার অনলাইনে হা করুন, আমি মিষ্টি দিচ্ছি, ফোনের সামনে ভিডিও কল করে মিষ্টি দিচ্ছে। এর থেকে বড় পাওনা মনে হয় না আর কিছু হতে পারে। আমি যদি আমার আগের জন্মে কোনো পুণ্যি করে থাকি, সেটাই হয়তো ফল ভোগ করছি এই জন্মে। যদি আমরা জন্মান্তর বিশ্বাস করে থাকি, তবে এইরকমই কিছু একটা মন্তব্য আমার মুখ থেকে এছাড়া আর কিছু আসছে না আপাতত এই মুহূর্তে। হয়তো অনেকটাই ভালো রেজাল্ট তোমরা করতে পেরেছো, তাই যারা খারাপ করেছো তাদের জন্য কিন্তু আমার বেস্ট উইশেস থাকবে। সফলতা একদিনে আসে না। আজ হয়তো কোনো কারণে টুকটাক দুটো নাম্বারের জন্য খারাপ হয়েছে, বাট এটা নয় আমি সারা জীবন ধরে পিছিয়ে পড়বো বা সারা জীবন এইভাবেই থেকে যাব। বেটার কিছু করার চেষ্টা করো, ভয়ের কোনো কারণ নেই। যদি তোমার ইচ্ছা শক্তি, মনোবল সমস্ত কিছু যদি অক্ষুণ্ণ থাকে, তুমিও ভালো রেজাল্ট করতে পারবে, এইটুকু আশা রাখি আমি। চলো একটা ফ্রেশ চ্যাপ্টার আজকে শুরু করি। আশা রাখবো 2026 মাধ্যমিক যারা পরীক্ষার্থী, অর্থাৎ 2026-এ যারা পরীক্ষা দেবে, যারা আমাদের অনলাইন ক্লাসে ভর্তি হয়েছো এবং যারা প্রতিনিয়ত আমাদের চ্যানেলকে ফলো রাখছো, তোমাদের রেজাল্ট খুবই ভালো হবে, এটা আমরা গ্যারান্টি দেব না। তার কারণ ডেটল কিনা দিতে পারে না 99%, 100% দিতে পারে না, 99% দেয়। আমরা সাধারণ মানুষ মাত্র। আমি এটুকু বলতে পারি 99.19% ভালো হবে, বাট 100% বলতে পারবো না। তাই আমি তোমাদেরকে বলবো ভালো কিছু করার চেষ্টা করো। প্রত্যেক দিন পড়তে বসার আগে নিজের মা বাবার ফটোটা সামনে রেখে পড়তে বসো, যে যারা তোমার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে, তাদের পরিশ্রম যেন বৃথা না হয়। তাই তোমাদেরকে আমি আবার একবার বলবো, নিজের জন্য যদি তোমরা না পড়াশুনো করো, বাবা মায়ের জন্য করো। তখন আমাদের নিজেকে নিয়ে আমরা ভাবি না, এটাই হচ্ছে আমাদের মেন সমস্যা। যদি আমরা নিজেকে নিয়ে ভাবতাম তাহলে আমরা আরো অনেক উন্নতি করতাম। তাই মা বাবাকে শ্রদ্ধা করো, মা বাবাকে সামনে রেখে পড়তে বসো, দেখবে ভালো রেজাল্ট তোমার কাছে হামাগুড়ি দিদিতে চলে আসবে। চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকে নতুন চ্যাপ্টার, পার্টনারশিপ বিজনেস অর্থাৎ অংশীদারি কারবার। অংশীদারি কারবার করতে গেলে কি করতে হয় একটুখানি তোমাদেরকে বলি। এটার জন্য সমস্যা হচ্ছে না তো দেখতে কোনো? অংশীদারি কারবারটা একটু মাথার মধ্যে তোমাদেরকে ঢুকিয়ে দিই। অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস করতে গেলে তোমাকে জানতে হবে মিনিমাম দুজনকে প্রয়োজন। সেটা দুজন ব্যক্তি হতে পারে, দুটো সংস্থা হতে পারে, মানে কমপক্ষে দুজন না হলে এই ব্যবসা করা যাবে না। সে ব্যবসা হতে পারে, কোনো দোকান চালাতে হতে পারে, সেটাও তো একটা ব্যবসা। মানে পার্টনারশিপ বিজনেস মানে এখানে যাই হবে সব ব্যবসা রিলেটেডই হবে। তুমি যদি একটা নিজেরা ব্যাংক খোলো, সমিতি খোলো, সেটাও তো একটা ব্যবসার মধ্যেই পড়ে যাচ্ছে। সেই মাসের শেষে কত টাকা ইনকাম হবে, সেই ইনকামটাকে ভাগ বাটোয়ারা করব। তাহলে তোমাকে মনে রাখতে হবে এটা একটা বিজনেস, এখানে আমরা নিজেরা টাকা লগ্নি করি। অনেকে আবার আমাকে মেসেজ করে যে স্যার লগ্নি মানে কী জিনিস, আমি আবার বলে দিতে হয়। লগ্নি মানে হচ্ছে টাকা জমায়েত, মানে তুমি কিছু টাকা জমা রাখলে, এবার সেই টাকাটা কিছু না কিছু পারপাস খাটবে, খেটে সেখান থেকে লাভও হতে পারে, লসও হতে পারে। আমার দিকে তাকাতে হবে, লাভও হতে পারে, লসও হতে পারে। বিজনেস করতে গেলে সবসময় লাভ হবে এটা মাথায় রেখে বিজনেস করা কিন্তু ঠিক না। বিজনেসে যেমন লাভ হয় তেমন কি হয়, ক্ষতি হয়। এবার যদি ক্ষতি হয়, ক্ষতির টাকাটা সবার মধ্যে সমানভাবে বাটোয়ারা হবে। যদি লাভ হয়, সেটাও লাভের টাকাটা সবার মধ্যে কি হবে, ভাগ বাটোয়ারা হবে। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে টাকা আমরা বাড়বো কীভাবে? বাড়বো বলতে টাকাটা নিজেদের মধ্যে নেব কীভাবে? তিনজন থাকলে কি 3 দিয়ে ডিভাইডেড করে দেবো? একদমই না। আমরা টাকাটা বাটার করব, মানে আমরা টাকা নিজেদের মধ্যেকে নেব হচ্ছে মূলধনের যে অনুপাত, তার আনুপাতিক ভাগারে আমরা টাকাটা তুলে নেব। কী বললাম, বোঝা গেল? স্যার যেমন একটা উদাহরণ দিন, যেহেতু একদম শুরু করছি। মনে করো 2000, 1000 আর 3000 টাকা দিয়ে আমি আর আমার 2 বন্ধু একটা বিজনেস শুরু করলাম। বছরের শেষে লাভ হলো 7000 টাকা। বছরের শেষে লাভ কত টাকা? 7000 টাকা বছরের শেষে আমাদের লাভ হয়েছে। তাহলে এবার আমরা এই 7000 টাকাটা কিভাবে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করব? তাহলে প্রথমে আমরা কি করব, আমাদের যে মূলধন, সেই মূলধনের অনুপাতটা বের করে নেব। তার জন্য তোমরা অঙ্ক শুরুতে কি করবে, এখানে মূলধনের অনুপাত লিখে রাখবে। মূলধনের অনুপাত লিখে রাখবে। কি বললাম, বোঝা গেল? মূলধনের অনুপাত। তাহলে এখান থেকে তোমরা অনুপাত করতেই পারো।
2:1:3 কি আমার সাথে সবাই একমত? এবার তোমাদেরকে একটু এই প্রসঙ্গে বলে রাখি, তোমরা অনেক সময় একটা ভুল করো। কি ভুল করো? তোমরা মনে করো 1/2:3 এরকম কোনো একটা জায়গায় পেয়েছো, তখন চট করে দেখছি কি এই দুটোকে যোগ করে বাই করে দিচ্ছ। না, তোমরা কি করবে মনে রাখো, নিচে কিছু নেই মানে 1 আছে, এটার সাথে এটা আগে গুণ হবে, 1 অক্ষে 1, 3 দুগুণ 6, ব্যাস ফ্রেশ চলে আসলো। বুঝতে পারলাম? কখনোই ভুল করে এটার সাথে এটা আগে গুণ করবে না, আগে এটার সাথে এটা গুণ করবে, তারপর এটার সাথে এটা গুণ করে সেকেন্ড পার্টে লিখবে। তাহলে এটা হয়ে গেল পূর্ব পদ, এটা হয়ে গেল উত্তর পদ। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমাদের মূলধনের অনুপাত কত বেরোলো? 2:1:3। তাহলে স্যার বলে দিয়েছিল কি এই যে 2:1:3 এটা কি অনুপাতে ভাগ হবে? এটা আনুপাতিক ভাগারে ভাগ হবে। তাহলে আমি যদি বের করি 2 এর আনুপাতিক ভাগার, তাহলে মানে 2 বাই পদ সমষ্টি। পদ সমষ্টি মানে যতগুলো পদ আছে অনুপাতে সবার যোগফল। তাহলে 3 আর 2 5 আর 1 কত হলো? 6। বোঝা গেল? আর তারপরে কি হবে? এই 7,000 টাকার এত অংশ, তাহলে 7,000 দিয়ে গুণ করবো, কাটাকাটি করবো, যা হবে সেটা অ্যান্সার। তাহলে আমি যদি এখন 1 এর আনুপাতিক ভাগার বের করি, তাহলে 1 তো আর হয় না, কোন একটা নাম থাকবে এখানে, সেই নাম দিয়ে লিখবো যে অমুকের আনুপাতিক ভাগার, বা রমার আনুপাতিক ভাগার, বা আমার বন্ধু মালার আনুপাতিক ভাগার। তাহলে এটা হলো 1/6 × 7,000। ক্লিয়ার? তো এইভাবে ভাগ বাটোরা হয়। মেন প্রোফর্মা যদি বলা হয়, এ হচ্ছে অঙ্কের হৃদয়, আর কিচ্ছু নেই। এবার প্রশ্নটা হচ্ছে, তাহলে স্যার এই অঙ্ক কঠিন হয় কেন? সবাই অংশীদারি কারবারকে নাকি বলে কঠিন কঠিন, কেন কঠিন হবে কেন? কঠিন তো হবে কখন হবে? যখন একটা অঙ্কের ভিতরে বিভিন্ন রকম জিনিসপত্র অ্যাড করে রাখবে। স্যার কেমন একটু করে বলুন। আমি আমার 2 বন্ধু একটা বাস ক্রয় করেছি, তাহলে একটা বাস কিনলাম মোট কজনে মিলে? 3 জনে মিলে। এবার আমাদের মধ্যে আমি যেহেতু ড্রাইভিং পারি, তাহলে আমাকে বললো যে তুই গাড়ি চালক, মানে আমি ড্রাইভার। তাহলে আমি বললাম তাহলে তোরা বাকি 2 জন হেল্পার। গাড়ি তো শুধু আমি চালালেই হবে না, হাওড়া 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 এসে গেছে টিকিট, তাহলে একজন আবার হেল্পারিং থাকবে, একজন কন্ট্রাক্টর থাকবে। তখন আমরা 3 জনে মিলে বললাম তাহলে টাকা দে। আমি দিলাম 2 লাখ টাকা, আমার বন্ধু দিল 3 লাখ টাকা, আমার আরেক বন্ধু দিল 1 লাখ টাকা। তাহলে আমি 3, আমি 2, আমার বন্ধু 3 আর 4, মানে আমরা 6 লাখ টাকা দিয়ে গাড়ি কিনলাম, তাই তো? 3 আর 2 5 আর 1 6 লাখ। তাহলে এই 6 লাখ টাকা দিয়ে একটা বাস কিনে আমরা মার্কেটে চালাবো। তার আগে আমাদের মধ্যে একটা ডিল হলো। কি ডিল? দেখো ভাই, আমি হচ্ছি ড্রাইভার, আমাকে অনেক সচেতনভাবে এতগুলো যাত্রীর জীবন হাতে নিয়ে চালাতে হবে। তার জন্যে যা টাকা ইনকাম হবে আমাকে তার থেকে আগে কিন্তু একটু বেশি দিতে হবে। মানে মূলধনের অনুপাতে তো টাকা নেবই, তার সত্ত্বেও আমাদের কাজের অনুপাতে আবার ভাগ হবে। বলছে ও, তাহলে একজন বলছে আমি তাহলে কন্ট্রাক্টরেই কাজ করব, আমার তো লোক ঠেলে সবার ওই গরমের মধ্যে গিয়ে ঘামের গন্ধ শুকে আমার টাকা নিয়ে আসতে হবে। এই 7 টাকা টিকিট 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 হাওড়া চলে এসছে, তাহলে আমারও টাকা দিতে লাগবে। বলছে হ্যাঁ তোমারও দেবো। বলছে আমি তো সারাদিন পেদাবো। তো এবার কি হলো, মনে করো এই 3 জনের মধ্যে একটা ডিল হবে, এই অঙ্কগুলোর মধ্যে একটা কি হবে, একটা ডিল হয়ে গেল। তাহলে আমাদের যে টাকাটা লাভ হবে বছরের শেষে, সেটা আমরা কিভাবে নেব? প্রথমে আগে নিজেদের যে ডিল করা ছিল, মনে করো আমি কন্ট্রাক্টর, ভাই আমাকে মাসে 3,000 টাকা মাইনে দিতে হবে। তাহলে 1 বছর গাড়ি চালিয়েছি, আমার ক টাকা মাইনে? 36,000। ক্লিয়ার? আমার যা লাভ হয়েছে আমি ওখান থেকে 36,000 টাকা নিয়ে চুপচাপ বসে আছি। কন্ট্রাক্টর বলছে দেখো আমি যেহেতু কন্ট্রাক্টর, আমার মাসে 2,000 টাকা করে মাইনে আছে, তাহলে তোমার 1 বছরে কত মাইনে? 24,000। ও 24,000 টাকা নিয়ে চলে গেল। বাহ। আর যে হেল্পার, তার হচ্ছে 1,000 টাকা করে, তাহলে সে 12,000 টাকা। তাহলে আমার 36,000, ওর 24,000, আর একজনের 10,000 টাকা, তাই না? 12,000 টাকা 1 বছর হিসাব। তাহলে এই টাকাগুলো আগে বেরিয়ে গেল। সিস্টেম বুঝতে পারলে? এই টাকাগুলো মাইনাস করার পরে যে টাকা পড়ে রইলো সেইটা মূলধনের অনুপাতে আবার ভাগ হবে। এবার এখানেই শেষ না, এবার যখন অঙ্কের শেষে জানতে চাইবে তাহলে একদম শেষে কত টাকা করে সবার হাতে পাবো, তাহলে যোগ করতে হবে। মূলধনের অনুপাতে যেটা পাবো সেটা নেব, আর ডিল হয়েছিল যে টাকা সেটাও নেব, নিয়ে এটা ফাইনাল অ্যান্সার। আমরা অনেকে বোকার মতো কী করি, এই দুটো করে দিয়ে লাস্টে যে অ্যান্সার বেরোয় সেটাকে অ্যান্সার লিখে নিয়ে আসি, ব্যাস নাম্বার কাটা শুরু হয়ে যাবে। সব দেখবা 2 এ 5-এর মধ্যে 3 2 করে দিচ্ছে, কারণ বলবে তুমি তো যোগ করে লাস্টে এসে। সিস্টেমটা বুঝতে পারলে? এবার আর একটা নিয়ম বলি, এই অঙ্কের এই একটা প্যাটার্ন আছে, আর একটা প্যাটার্ন, এই দুটো প্যাটার্ন শিখতে হলে এই অঙ্ক তোমার হাতের মুঠোয়। কয়েকটা বন্ধু ব্যবসা সবাই শুরু করবে, কিছু মাস বাদে তার আবার কিসে সমস্যা তৈরি হবে, টাকা তুলে নিয়ে চলে যাবে।
বুঝলি? যে বছরের শুরুতে সবাই একটা টাকা দিয়ে ব্যবসা শুরু করলাম, 3 মাস বাদে গন্ডগোল হয়েছে নিজেদের মধ্যে, একজন বলছে আমার টাকা আমার ফেরত দিয়ে দাও, আমি আর তোমার এর সাথে ব্যবসার মধ্যে থাকবো না। তাহলে ওর টাকা তুলে ওকে দিয়ে দেবে। আবার কিছু জন লোক মনে করছে আমি 20,000 টাকা দিয়েছিলাম, 4 মাস বাদে একটা লোন পেয়েছি, আমি আবার এর ব্যবসায় 10,000 টাকা নিয়োগ করব। ঝামেলাটা হবে তখন, ওই টাকা তুলবে, টাকা আবার দেবে, তখন হিসেব নিকেশটা আমাদের একটু করতে হবে ফাইনাল। তখন আমরা কি হিসাবে হিসেব নিকেশ করব? 1 বছর হিসাবে হিসেব নিকেশ করব। কী বললাম, বোঝা গেল? যে 1 বছরে তার মোট মূলধন কত হবে, বোঝা গেল? তাহলে চলো একটা বাচ্চা অঙ্ক দিয়ে শুরু করছি, আর তারপরে আস্তে আস্তে বড় অঙ্কে যাচ্ছি। তো তোমরা সবাই 3 দাগের অঙ্কটা দিয়ে স্টার্ট করো। 3 দাগ, 1, 2 দাগ করলাম না, বাচ্চাদের অঙ্ক, পরেরগুলো করলে এমনি অঙ্কগুলো সলভ হবে। 3 দাগ দিয়ে স্টার্টিং করছি, দারুণ একটা অঙ্ক, চলো করে ফেলি সবাই। তোমরা আমাকে যোগ বিয়োগ করে একটু সাহায্য করবে, আর কিছুই না, আর কিছু সাহায্য চাই না তোমাদের থেকে। শোভা ও মাসুদ দুজনে মিলে 2.5 লক্ষ টাকা দিয়ে একটি গাড়ি কিনলো। বাহ! গাড়িটি কিনে তারা একটা ভালো পার্টি পেয়েছে, 2,62,500 টাকায় বিক্রিও করে দিয়েছে। বাহ! আচ্ছা, 2.5 লাখ টাকা দিয়ে কিনে 2,62,500 টাকা দিয়ে বিক্রি করে দিয়েছে, তার মানে একটা লাভ তো হয়ে যাবে। কত টাকা লাভ হবে? 12,500 টাকা তাদের প্রফিট, খুব ভালো। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে। আরে বাবা রে বাবা, শোভা মাসুদ যা দিয়েছে তার কত গুণ টাকা বেশি দিয়েছে? 1.5 গুণ। তাহলে ওই 12,500 টাকার মধ্যে কে কত টাকা পাবে হিসেব করি। একদম নর্মাল একটা অঙ্ক, চল করে ফেলি। তো আমরা প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে এক্সারসাইজ কত বাবা, এটা 14, তাই তো? 3 দাগ। তাহলে আমরা প্রথমে লিখবো যে মনে করি মাসুদ x টাকা দিয়েছিলেন। বোর্ডের দিকে তাকাও সবাই। মনে করি মাসুদ কত টাকা দিয়েছিলেন? x টাকা দিয়েছিলেন। তাহলে শোভা দিয়েছেন কত টাকা? 1/2, মানে 2 অক্ষে 2, 2 একে 3, 3/2, তার মানে হচ্ছে 3x/2 টাকা। তাহলে আমাদের মূলধনের অনুপাত বের করে নিই। তাহলে মূলধনের অনুপাত তাহলে মূলধনের অনুপাত কত হবে? x/3x/2। তাহলে x তো ভ্যানিশ হলো, তাহলে 2 অক্ষে 2, 2:3। তাহলে এবার আমাদের কি বের করতে হবে? লভ্যাংশ। আগে দেখি কত টাকা লাভ হলো। তাহলে লাভ তাহলে 2,62,500 বিয়োগ 2,50,000, তাই তো? 2,50,000, তাহলে 12,500 টাকা। এই টাকাটা তার লাভ হলো। এই টাকাটা কি হলো? এই টাকাটা লাভ হলো, খুব ভালো। তাহলে এবার এই লাভের কে কত টাকা পাবে? আমি আর আনুপাতিক ভাগার দেখালাম না, তোমরা সবাই জানো। তাহলে এদের মধ্যে এক্স কে টাকা দিয়েছিল? মাসুদ। আর শোভা দিয়েছিল কত? এই 3x। তাহলে মাসুদ পাবে লাভের কত অংশ? তাহলে লাভ হয়েছে 12,500 ইন্টু 2/3, তার মানে যোগ করলে হলো কত? 5। বোঝা গেল? 3 আর 2 5, এদের পদ সমষ্টি। তাহলে কাটাকাটি করব। 5 2 10, 5 5 25, 2 0। তাহলে কত হলো? 25 2 50। ব্যাস, এই টাকাটা, তাই তো? তাহলে এই টাকাটা পেলো মাসুদ। তাহলে এবার শোভা পাবে। তাহলে শোভা কত টাকা পাবে? তাহলে শোভা পাবে হচ্ছে 12,500 গুণ 3/5। এই 5 কোথা দিয়ে আসলো? পদ সমষ্টি। 3 আর 2 5, আনুপাতিক ভাগার করলে যেটা হয়। তাহলে এটা কাটাকাটি করলে আবার 2500, তাহলে 3 25 75, 7,500 টাকা। ক্লিয়ার? কমপ্লিট। ব্যাস, এই হচ্ছে আমাদের অঙ্ক। প্রত্যেকটা সোজা অঙ্ক। আমি আবারও বলবো, ক্লাসের প্রতি বিশ্বাস রাখো, স্যারের প্রতি বিশ্বাস রাখো, এখান থেকেই নাম্বার চলে আসবে, কেউ আটকাতে পারবে না। ভালোভাবে শেখো,
সব কিছু একদিন তোমার হাতের মুঠোয় আসবে। তাহলে একদম ইজি, মাসুদ পেল এক্স মানে হচ্ছে 5,000 টাকা, আর শোভা পেল কত টাকা? 7,500 টাকা। কারোর ডাউট আছে? কারোর বুঝতে সমস্যা আছে? তো বুঝতেই পারলে। তো চলো এবার 6 দাগটা করি একটুখানি। দেখো সমস্ত অঙ্ক যদি আমি হাতে ধরিয়ে করে দিই করতেই পারবো, কিন্তু তোমাদের লাভ কি হবে? তোমরা একটু নিজেরাও করার চেষ্টা করো। ওকে, 6 দাগ, চলো 6 দাগটা করি, তারপর আস্তে আস্তে বড় অঙ্কে যাচ্ছি। এই অঙ্ক কিচ্ছু নেই, সোজা। 3 বন্ধু পলি, টলি অ্যান্ড রলি, সরি 3 বন্ধুর নাম লেখা নেই, আমি নিজে নাম বললাম। 8,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা সংগ্রহ করেছে। চুরি করিনি, ব্যাংক থেকে ধার নিয়েছে। খুব ভালো। বছরের শেষে তারা দেখলো, ও ব্যবসা করেছে, আবার মিডিলে একটা ব্যবসা কথাটা ভুলে গেছিলাম, ব্যবসা করেছে। বছরের শেষে তারা দেখলো 13,400 টাকা লাভ হয়েছে, খুবই কম। সেই লাভ থেকে তাদের ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ করেছে। ও ব্যাংকের থেকে আবার কিস্তি থাকে, সেটা 5,000 টাকা শোধ করে দিয়েছে, বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছে। এর মতো সোজা অঙ্ক আর পৃথিবীতে নেই। প্রথমে মূলধনের অনুপাত বের করব, তারপর 13,400 থেকে 5,000 টাকা বিয়োগ করে দেবো, যে টাকাটা পড়ে থাকবে মূলধনের আনুপাতিক ভাগারে ভাগ করে নেব, ব্যাস। আবারও বলছি, ভাগ হার, ভাগার না কিন্তু, ভাগার মানে যেখানে মরা জীবজন্তু ফেলে, ভয়কার গ হয়কার র, মনে থাকবে। চলো করে ফেলি 6 দাগ তোমাদের জন্য, যখন পাতালাম একটু করে দেখি। তাহলে প্রথমে বের করবো মূলধনের অনুপাত, এরকম লিখে লিখে করবে। আমি যেমন করছি, মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত, অনুপাত কত আছে দেখি। মূলধনের অনুপাত 8,000 টাকা, একটু বলে সাহায্য করো। 10,000 টাকা, তাই তো? 12,000। একটা কথা শুধু তোমাদের বলবো, শূন্য শূন্য যদি কম বেশি হয়, আমার 3টে শূন্য কাটা গেল, ঠিক কি না? তাহলে এই কাটা আবার দেখাবা না কিন্তু, বোকা বলবে লোকে, দেখাতে নেই, ওরা মৌখিকভাবে হয়, বোঝা গেল, অদৃশ্য। আশা করছি 2 দিয়ে ভাগ যাবে, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, আশা করছি আর যাবে না। তাহলে আমরা দেখবো, একটু লিখবে তোমরা, হ্যাঁ আমি হয়তো শর্টে লিখছি, তোমরা কিন্তু লিখবে, তাও একটু লিখে দিই। লাভ 13,000 কত টাকা? 13,400 টাকা। আচ্ছা, পরিশোধ করেছে কত টাকা? কিস্তি, কিস্তি কই? কিস্তি, কিস্তি, কিস্তি হচ্ছে 5,000 টাকা, তাই তো? বাহ, তাহলে আমার কাছে এখন আছে কত অবশিষ্ট? তাহলে অবশিষ্ট 8,400 টাকা। বাহ, জলের মতো পরিষ্কার। তাহলে এই 8,400 টাকা আমি কি করব? মূলধনের অনুপাতে ভাগ করে নেব। তাহলে প্রথম বন্ধু পাবে, তাহলে প্রথম বন্ধু মানে 4, আর পদ সমষ্টি কত? 6 4 10 আর 5 15 গুণ 8,400, কত হয় গুণ করলে? 560। গুণ করলে কত হয়? 400 2 4 4 24 4 হাতে 2 4 5 20 আর 2 22, এত টাকা। এবার দ্বিতীয় বন্ধু পাবে, দ্বিতীয় বন্ধু পাবে 5/15 ইন্টু 8,400, আবার 560, 2,800 টাকা। ভেরি গুড। এবং তৃতীয় বন্ধু পাবে, সেই বন্ধুর নাম ললিতা, তৃতীয় বন্ধু পাবে 6/15 ইন্টু 8,400। অঙ্কের মধ্যে একটু মজা করবা, আরে যেখানে মজা সেখানে নেই কোনো সাজা। কত হবে? হ্যাঁ, 360 টাকা। কমপ্লিট। ওকে, একদম ইজি তো, অংশীদারি কারবার ইজি তো, কোনো সমস্যাই নেই। চলো চলো তোমরা করো। এবার তোমাদের আমি 9 দাগটা দেখাচ্ছি। আচ্ছা, ভাগে ভাগে দেখাচ্ছি মানে এই না যে অন্য অঙ্কগুলো তাহলে আমাদের কি হবে। অন্য অঙ্কগুলো না পারলে আমি আছি তো, অত টেনশন কিসের, সমস্যা নেই তো, না পারলে আমি আছি তো। 9 দাগ, বছরের প্রথমে প্রদীপবাবু ও আমেনা বিবি যথাক্রমে 24,000 এবং 30,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। একদম বছরের শুরুতে, বুঝতে পেরেছো? কত টাকা দিয়েছে? একজন দিয়েছে 24,000, একজন দিয়েছে 30,000। 5 মাস পর প্রদীপবাবু আরও 40,000 টাকা দিয়েছে। আরে ওনার কে দিতে বলেছে? 5 মাস পরে প্রদীপবাবু আরও 4,000 টাকা, সরি 4,000 টাকা মূলধন দিয়েছে। কে দিতে বললো কি জানি, যদি ও না দিত তাহলে আর চাপ হতো না। আর বছর শেষে
2 লাখ না, এটা 2,77,000 নাকি, ও 27,716 টাকা হয়েছে বছর শেষে লাভ। তাহলে কে কত টাকা পাবে? দেখো এই অঙ্কটা কিন্তু একদম ইজি ছিল, শুধু ওই 5 মাসের গল্পটা দিয়ে একটুখানি মাথার মধ্যে ঝিনঝিন হচ্ছে, বাট কিছুই না। চলো আমি করে দিই। আমরা প্রথমে দেখব প্রদীপবাবুর 12 মাসে মূলধন দেখব, 1 বছরের মূলধন দেখব। তাহলে প্রদীপবাবুর 12 মাস হিসেবে মূলধন। প্রদীপবাবু বছরের শুরুতে দিয়েছে 24,000 টাকা, এই যে 24,000 টাকা, এটা বছরের শুরুতে দিয়েছে। তাহলে এই টাকাটা কত মাস খেটেছে? 5 মাস যোগ, এটা ব্র্যাকেটের মধ্যে রাখবে। আচ্ছা, তাহলে পরে আবার কত টাকা দিয়েছে? 4,000 টাকা, তার মানে 28,000 টাকা, তাই তো? 28,000 টাকা, 24 আর 4 28,000 টাকা। তাহলে এই টাকাটা কত মাস খাটলো? টোটাল ছিল 12, তার থেকে 5 গেল, তাহলে আর থাকলো কত? 7। তাহলে এই টাকাটা খেটেছে 7 মাস। ব্যাস, এই দুটো গুণ করে যোগ করে যা হবে সেইটা হচ্ছে প্রদীপবাবুর 12 মাস হিসাবে মূলধন। তাহলে গুণটুন একটু করে ফেলি, তাহলে কত হবে? 5 0 0 0 0, 4 5 20 0 হাতে 2, 5 2 10 আর 2 12, যোগ 7 0 0, 7 8 56 6 হাতে 5, 7 2 14, 15 16 17 18 19, যোগ করো, 3টে 0 তো হয়ে গেল, এটা 6 হলো, 9 10 11 হলো, 1 আর 1 2 আর 1 3। এই টাকাটা তার 12 মাস হিসাবে মূলধন। তাহলে 12 মাস হিসাবে আমিনা বেবির মূলধন কত হবে? 12 গুণ 30,000। ও তো কিছু করে ধরেনি না, 30,000, ওরা তো চাপ নেই, এইটা ব্যাস। তাহলে 3 12 36, ব্যাস এত টাকা নাও। এবার মূলধনের অনুপাত বের করে ফেলো, অর্থাৎ মূলধনের অনুপাত তাহলে 316,000 3600, তাহলে 3টে 0 কাটলে এটা হয়, ব্যাস। এবার এটার লঘিষ্ঠ রূপ হচ্ছে 79:90, কাটাকাটি করে তোমরা দেখতে পারো, আমি কাটাকাটি করলাম, 79:90 আসলো। ওকে, ব্যাস। তো এবার কি হয়েছে দেখি, এবার বছরের শেষে লাভ হয়েছে, লাভ। তাহলে এবার লাভ কত টাকা? 27716, এই টাকাটা তার লাভ। তাহলে এবার প্রদীপবাবু পাবে, তাহলে প্রদীপবাবু পাবে, তাহলে প্রদীপবাবু কোনটা? 79, এদের যোগফল কত? পদ সমষ্টি কত? 9 169 ইন্টু 27716, তাহলে 27716কে 169 দিয়ে ভাগ করলে কত হয়? 169 দিয়ে যদি 27716কে ভাগ করি তাহলে হয় 164 164। তো চলো গুণটা করে বলো কত হয়? 164 গুণ 79, 12,956। তো এটার সাথে গুণ করে দেখলাম 12,956 টাকা, ব্যাস একটা টাকা কমপ্লিট হলো। তাহলে প্রদীপবাবু কত পাবে বছরের শেষে গিয়ে? লাভের 12,956 টাকা পাবে। চলো এবার আমিনা বিবির হিসেবটা করে ফেলি। আমিনা বিবি পাবে, তাহলে এটা হলো 90/169 ইন্টু 27716, কাটাকাটি করলে হলো 164। 164কে আমরা 90 দিয়ে গুণ করব, কত হয়? 0 তো একটা থাকছেই, 4 নং 36 6 হাতে 3, 6 নং 54 55 56 57 7 হাতে 5, 9 কে 9 10 11 12 13 14, এই টাকাটা পাবে। কমপ্লিট। দেখতে পেলে একদম ইজি অঙ্ক, নামিয়ে দিলাম অঙ্কটা। তাহলে তোমাদের এই রকম টাইপসের যদি অঙ্ক আসে, এই কেউ তুলে নেবে, কেউ আবার জমা দেবে, তোমাদের অত ভেবে লাভ নেই। তোমরা 12 মাস হিসেবে মূলধন বের করবা, যদি ও তুলে নেয় মাইনাস করে দেবা, বাদ বাকি যে সময়টা থাকছে সময় পিরিয়ড দিয়ে দেবা গুণ করে। এবার তোমাকে টার্গেট রাখতে হবে কত মাস, এইগুলোকে একটু বুঝে নিতে হবে। যদি 3 মাস বাদে নেয় 3 মাস, বাকি থাকলো কত মাস? তাহলে 9 মাস। এই যে মাসের হিসেবটা, এইটা একটুখানি ভালো করে বুঝে নিতে হবে, কে কখন দিচ্ছে, কে কখন তুলছে,
কেউ আবার দিচ্ছেই না, তাহলে তার 12 দিয়েই পুরো গুণ, বোঝা গেল ব্যাপারটা? এই হিসেবটা করতে পারলেই অঙ্ক তোমার হাতের মুঠোতে চলে আসবে। কমপ্লিট? ওকে। 10 দাগটা আমরা এখন দেখব। 10 দাগ খুব ভালো অঙ্ক, কিন্তু লেন্দি, তাড়াতাড়ি করে করব। নিয়ামত চাচা ও করবী দিদি যথাক্রমে 30,000 এবং 50,000 টাকা মূলধন নিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করলো। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলো, কিন্তু করবী দিদি ব্যক্তিগত কারণে 10,000 টাকা তুলে নিল। এই তুলাতুলি করলি কেন? এই না করলে আর অঙ্কটা আমাদের করতে হতো না। বছরের শেষে মাত্র 19,000 টাকা লাভ হয়েছে, তাহলে কে কত টাকা পাবে? একদম নর্মাল অঙ্ক, যারা শেখার তারা শিখে ফেলেছে। আমরা 12 মাস হিসেবে মূলধন বের করে নিয়েই আনুপাতিক ভাগার মেরে দেবো এখনই, অঙ্ক এখনই শেষ করব। তাহলে নিয়ামত চাচার 12 মাস হিসাবে মূলধন, নিয়ামত চাচার 12 মাস হিসাবে মূলধন। তাহলে নিয়ামত চাচা প্রথমে দিয়েছিল 30,000 টাকা, খুব ভালো। 30,000 টাকা, কটা 4টে শূন্য না? এই 30,000 টাকা দেওয়ার 6 মাস পরে, তার মানে এই টাকাটা 6 মাস খেটেছে, যোগ 6 মাস পরে 40,000 টাকা, আরও 40,000 টাকা দিয়েছে, তার মানে 70,000 টাকা এখন হয়ে গেছে, 70,000 টাকা। তাহলে আর 6 মাস আছে, ব্যাস কমপ্লিট। তাহলে 3 6 18, 1 2 3 4টে শূন্য, 6 7 42, 1 2 4টে শূন্য, 4টে শূন্য পেছনে তো লেস থাকবেই, 8 আর 2 10 শূন্য, হাতে আমার 1 4, এই টাকাটা কমপ্লিট। এই টাকাটা নিয়ামত চাচার 12 মাস হিসাবে মূলধন। এবার করবী দিদির 12 মাস হিসাবে মূলধন। করবী দিদির 12 মাস হিসাবে মূলধন। তাহলে করবী দিদি বছরের শুরুতে কত টাকা দিয়েছিল? 50,000 টাকা দিয়েছিল, 50,000 টাকা দিয়েছিল। আর কি হয়েছে? 6 মাস, তিনি ব্যক্তিগত কারণে 6 মাস পরে আরও এত টাকা লোকজন, কিন্তু করবী দিদির 6 মাস টাকা এই 6 মাস খেটেছে, প্লাস পরে 10,000 টাকা তুলে নিয়েছে, তার মানে এখন 40,000 আছে, আর সেটা 6 মাস, ব্যাস। তাহলে 5 6 30, 5 6 30, 4টে শূন্য আগেই ছিল, প্লাস হলো কী করে? বিয়োগ হয়ে গেল তো, 50,000 থেকে 10,000 টাকা তুলে নিয়েছে, 40,000 হয়ে গেল। 4 6 24, 4টে শূন্য, তাহলে পেছনে 4টে শূন্য তো ছিলই, 4 3 আর 2 54,000 টাকা, ব্যাস অঙ্ক আমার হাতের মুঠোই। তাহলে মূলধনের অনুপাত ইজি একদম, মূলধনের অনুপাত, তাহলে মূলধনের অনুপাত কী হবে? তাহলে 60, 1 2 3 4 5, 3 4 5, ঠিক আছে, ইস্টু 54, 1 2 3 4, এটা 4টে শূন্য কেটে গেল, 60:54। আচ্ছা 2 দিয়ে কাটাকাটি যায়, তাই না? 30 2 60, 2 2 4, 7 2 14, 3 10 কে 30, 3 9 27, 10:9 কমপ্লিট। তাহলে এবার বছরের শেষে লাভ কত? তাহলে আমি এখানে করলাম বছরের শেষে লাভ কত টাকা? 19,000 টাকা। বাহ, এই টাকাটা লাভ হয়েছে, হাতের মুঠোতে অঙ্ক আমার, 19,000 টাকা। তাহলে এবার কে কত টাকা পাবে? তাহলে নিয়ামত আমি এখানে করলাম, আমার সোনার দলেরা এখানে করলাম, তাহলে নিয়ামত চাচা পাবে, তাহলে নিয়ামত চাচার আনুপাতিক ভাগার কত? 10/19 ইন্টু 19,000, তাই তো? তাহলে 19 কে 19, 10,000 টাকা পাবে, তাই তো নিয়ামত চাচা। আর করবী দিদি না মুখে মুখেই বলা যায়, তাও করে দেখাবো। তাহলে 9/19 ইন্টু 19,000, তার মানে 9,000 টাকা, শেষ, কমপ্লিট অঙ্ক। বলো কে কে বুঝতে পারেনি? ইজি তো অঙ্ক। তাহলে নিয়ামত চাচা পেলো 10,000 টাকা, করবী দিদি পেলো কত টাকা? 9,000 টাকা। হিসেব করো, 10,000 যোগ 9,000, 10,000 19,000 টাকা। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে অঙ্ক। আমি আজকে শুরুবাত, জাস্ট এটা পার্ট 1 তো কোনো অঙ্ক করানোই কথা না, জাস্ট বুঝিয়ে দেওয়ার কথা, তা সত্ত্বেও করিয়ে দিলাম। তোমরা নেক্সট চেষ্টা করো, পুরো তোমাদের 1 থেকে 15 অবধি দিয়ে দিলাম, যতগুলো পারো চেষ্টা করো, ফুল দমে চেষ্টা করো, টেনশনে কোনো কারণ নেই। পড়তে থাকো, বুঝতে থাকো, নিজেকে তৈরি করতে থাকো, সফলতা তোমার কাছে হামাগুড়ি দিয়ে আসবে। আজকে শেষ করছি এপিসোড, দেখা হচ্ছে নতুন এপিসোডে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।